বাবা, কিছু বলার ছিল। আমার এখন সময় নাই। বাবা। তুই এখান থেকে যাবি? অতঃপর আমি মাথা নিচু করে সেখান থেকে চলে আসি। এটা আমার সাথে নতুন কিছু না, সেদিন থেকে দেখছি। এরপর আমি আম্মুর কাছে চলে গেলাম। আম্মু। কি বলবি? বলে আমাকে উদ্ধার কর। আম্মু, আমার খুব প্রচণ্ড মাথা ব্যথা করছে। তোর এসব ফালতু নাটক দেখার সময় আমার কাছে নেই। নাদিয়াকে কলেজের জন্য রেডি করতে হবে। আম্মু, আমি ওকে আজ দিয়ে আসি। আমরা তোকে কোনো কিছু করতে বলেছি মুখপোড়া? যেভাবে আছিস সেভাবে থাক। আম্মু, আমি কি তোমাদের ছেলে না? সেজন্যই তো এখনো খাইতে পারছিস। আম্মু, তোমরা কি আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারো না? এর থেকে ভালো তুই যোগ্য না। তাহলে গলা টিপে মেরে ফেলোনি কেন? এই বলে আমি সেখান থেকে চলে এলাম। মানুষ ভুল করে, কিন্তু সেই ভুলের প্রতিদান যে কাউকে এভাবে দিতে হয় তা আমি জানতাম না। তাহলে আপনাদের পুরো ঘটনাটা খুলে বলি। আমার বয়স যখন 14 বছর, তখন আমার পিচ্চির ছোট বোন নুসাইবার বয়স 6 বছর। বলতে গেলে ও আমার জীবনের পুরোটা ছিল। আমার বেড়ে ওঠার সঙ্গী ছিল ও। ও আমার আর মা বাবার চোখের মণি ছিল। দিনে 4 ভাগের 3 ভাগ ও আমার কাছে থাকতো। সেদিন ও আর আমি পুকুরে গিয়েছিলাম। ও পুকুর পাড়ে দাঁড়িয়ে ও ওর ছোট দাঁতগুলো বের করে আমার দিকে তাকিয়ে হাসছিল। কিন্তু আমি পুকুরে ডুব দিয়ে উঠে আর আমি সেই পিচ্চি বোনের মুখটা আমি দেখতে পাইনি। আমি ভেবেছিলাম ও বাসায় চলে গিয়েছিল, তাই অতটা মাথা ঘামায়নি। তারপর কিছুক্ষণ পর যখন বাসায় গিয়ে ওকে না দেখতে পেয়ে আমি আবার পুকুর পাড়ে ছুটে আসি। পুকুর ধারে এসে পুকুরের মাঝে একটা ছোট্ট পুতুলের মতো আমার পিচ্চি বোনটাকে ভাসতে দেখি। সেদিন আমি আমার ছোট বোনকে হারাই, আর হারাই ফেলি আমার সারা জীবনের সুখ। ও বেঁচে থাকতে মা বাবা যখন ওকে আমার চেয়ে বেশি আদর করত, তখন আমি আমার মা বাবাকে অভিযোগ দিতাম। কিন্তু ও মারা যাওয়ার পর সেটাকে সবাই হিংসা বলে আখ্যায়িত করত, আর যার ফলে সবার কাছে আমি খুনি হয়ে যাই। আপনারা বিশ্বাস করেন, আমার চোখের মনিটার প্রতি আমার বিন্দুমাত্র হিংসা থাকলে আমার লাইফটা এখানে শেষ হয়ে যেত। কিন্তু আমার মা বাবা কখনো বুঝেনি যে আমি ওকে হারিয়ে কতটা একা হয়েছি, কতটা কষ্ট পেয়েছি। উল্টা তারা আমাকে মানসিক আর শারীরিক নির্যাতন দুটাই করে। বর্তমানে আমার এখন পিছে 2টা ভাই বোন আছে, কিন্তু আমি তাদের ধারে কাছেও যেতে পারি না। একদিন আমি বাবাকে বললাম, বাবা, আমার কাল পরীক্ষা, আমার পরীক্ষার ফিস দিতে হবে। পরীক্ষার ফিস দিতে পারি, একটা শর্তে। এবারের পরীক্ষায় জিপিএ 5 পেতে হবে। আচ্ছা বাবা। অতপর সেদিন বাবা পরীক্ষার ফিস দিয়েছিল, কিন্তু সেই টাকাটা আমার লাইফে আরেক বিপদ ডেকে আনে। কেননা আমি আমার এসএসসি পরীক্ষায় জিপিএ 5-এর বদলে 4.81 পেয়েছিলাম। কিন্তু তার জন্য আমার উপরে যে মানসিক যন্ত্রণা হয়েছিল তা আমার জীবনের শেষ দিন পর্যন্ত মনে থাকবে। সেদিন বাবা আমাকে মাথার ওপর থেকে ফেলে একটা লোহার রড দিয়ে বাড়ি মেরেছিল, আর তাতে আমার সারা শরীর রক্তে মাখামাখি হয়ে গিয়েছিল। এমনকি আমার মাথাও ফেটে গিয়েছিল। কিন্তু জ্ঞান না হারানো পর্যন্ত আমার ওপর এই নির্যাতন চলতে থাকে। সেদিন থেকে আমার প্রতি রাতে মাথা ব্যথা করত। মাঝে মাঝে এমন হতো যে মাথা ব্যথা সহ্য করতে না পেরে সাথে সাথে বেহুশ হয়ে পড়ে যেতাম। আমি ব্যথায় চিৎকার করতাম, কিন্তু কেউ আমার ডাকে সাড়া দিত না। মাঝে মাঝে ভাবতাম চলে যাই, কিন্তু ওরা আমাকে যতই কষ্ট দিক না কেন, ওরাই তো আমাকে জন্ম দিয়েছে। ওরা আমাকে যতটা অবহেলা করত তার চেয়েও বেশি আমি ওদের কাছে যাওয়ার চেষ্টা করতাম। আমি সাধারণত কোথাও বেড়াতে যাই না, কিন্তু কি মনে করে আমি আমার ফুফাতো বোনের বিয়েতে যাই। কিন্তু সেই দিনও আমার জন্য ভালো ছিল না, কেননা আমার একটা সমবয়সী ফুফাতো বোন ছিল। ওর নাম হচ্ছে নুসরাত। ওর দুর্বলতা শুধু আমার প্রতি ছিল, কারণ ও সেদিন আমাকে সেখানেই প্রপোজ করে বসে, কিন্তু আমি কোনো মতেই রাজি হইনি। এরপর আমি চুপ করে একটি রুমে বসেছিলাম, কিন্তু সেই সময় আমার সমবয়সী ফুফাতো বোন নুসরাত আমার রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় আর চিৎকার শুরু করে দেয়।
বাঁচাও, আমাকে বাঁচাও, তানভীর আমাকে শেষ করে ফেললো। ওর এরকম চিৎকারে আমার মা বাবা পাশের ঘর থেকে ছুটে আসে, কিন্তু তারা আমার কাছে একবারের জন্য জানতে চায়নি যে আমার কোনো দোষ আছে কিনা। সেদিন থেকে সবাই আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। অতঃপর আমার ঠিকানা হয় আমার সেই অন্ধকার রুম, রাতের অন্ধকারের বাড়ির ছাদ। আমি প্রতি রাতে ছাদে যেতাম, তখন আকাশে একটা তারাকে টার্গেট করতাম আর ওটাকে নুসাইবা বলে ডাকতাম। হাই আপু, কেমন আছিস? এই বুড়ি, হাসছিস কেন? কথা বলবি না তোর ভাইয়ার সাথে? তুইও কি আমাকে অন্যদের মতো তোর খুনি ভাবিস? আচ্ছা আপু, তোর মনে পড়ে না যে তুই ভাত খেয়ে এসে তোর মুখের ময়লা আমার শার্টে মুছে দিতি? তোর মনে পড়ে না তোর হাতের মুঠোয় আমার একটা আঙ্গুল থাকতো? আপু, তুই বিশ্বাস কর, আমি তোকে একটু হিংসা করতাম না, কিন্তু এখন করি। কারণ মা বাবা তোর জন্য সারাক্ষণ কাঁদে, আর আমার জন্য একটুও ভাবে না। আচ্ছা আপু, আমি যদি তোর মতো তোর কাছে চলে যাই, তাহলে আব্বু আম্মু কি আমার জন্য একটুও কাঁদবে না? তাদের দু চোখের এক ফোঁটা জলের কারণে কি আমি হতে পারবো না? তারা কি আমাকে জড়িয়ে ধরে একটুও কাঁদবে না? বলবে না কেন চলে গেলি? আকাশের ওই তারাটাও হয়তো আমাকে দেখে কাঁদছে আর বলছে, কাঁদবে রে ভাই, খুব কাঁদবে। ওই ঘটনার পর থেকে আব্বু কোনোদিন আমার মুখের দিকে তাকায়নি, আর আমার কারোর সাথে কথা বলা অফ। আকাশের দিকে তাকিয়ে যখন এই কথাগুলো ভাবছিলাম আর চোখে জল ফেলছিলাম, ঠিক তখনই একটা ছোট্ট হাত আমার মুখের জল মুছে দিল। পেছন ফিরে দেখলাম আমার আরেক পিচ্চি বোন নাদিয়া। পিচ্চিটা দেখতে একদম আমার নুসাইবার মতো। কিরে, তুই এত রাতে এখানে? আম্মু দেখেনি? না রে, আম্মু ঘুমাচ্ছে। তুই ঘুমাসনি কেন? তোর কান্নার আওয়াজ শুনে ঘুম আসছিল না। ভাইয়া, তুই প্লিজ আর কাঁদিস না, আমার খুব কষ্ট লাগে। আচ্ছা, আর কাঁদবো না, তুই চলে যা। আম্মু দেখলে আমাকে বকবে রে। না, আমি যাব না। জানিস, আমার খুব ইচ্ছে করে তোর কাছে আসতে, তোর সাথে কাঁদতে, তোর চোখের জল মুছে দিতে, কিন্তু আম্মু আসতে দেয় না। ও যখন এই কথাগুলো বলছিল, ঠিক তখনই আম্মু আসলো। আমার একটা মেয়েকে খেয়ে তোর শান্তি হয়নি? আবার ওকে? আমি কোনো উত্তর দিতে পারি না, আমার চোখে শুধু পানি চলে আসে। আমি বুঝি না আমার চোখে এত পানি কেন। আমার ইচ্ছে করে আমার কলেজাটা ছিঁড়ে দেখাতে যে এত অবহেলা কত সহ্য করতে পারে একটা মানুষ। আমিও তো মানুষ। কিছু কিছু সময় মনে হতো যে আমি কোনো মানুষ না, আমার সাথে পশুর থেকেও খারাপ ব্যবহার করত। পশুরও তো মানুষ খোঁজ খবর রাখে, কিন্তু আমার তো তাও রাখে না। সেদিন রাত 1টায় ঘুমাই, কিন্তু ঘুম ভাঙে সন্ধ্যা 8টায়। আসলে ওটা ঘুম ছিল না, বরং আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। কিন্তু ওরা আমার রুমে এসে আমাকে একবারও ডেকেও দেখেনি যে আমি বেঁচে আছি কিনা। আমার সবার সাথে খাওয়া অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছিল। আমার খাওয়া দাওয়ার কোনো খবর তাদের কাছে ছিল না। আমি যখন খাবার খেতাম তখন সবাই ঘুমিয়ে পড়তো। এমন কোনো দিন নেই যে আমার ভাতের ওপর আমার চোখের পানি পড়েনি, কিন্তু তাতেও আমার সুখ, কারণ আমি এখনও ওদের কাছে আছি। কিন্তু ইদানিং মাথা ব্যথাটা খুব বেশি হচ্ছে। খুব বেশি মানে দিনের 15 ঘন্টা আমার মাথা ব্যথা হয়, আর দিনের 4 ঘন্টা সেন্সলেস। কিন্তু তাতে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। আমার মনে হয় আমি যদি আমার রুমে মারা যাই, তাহলে তারা তখন জানতে পারবে যখন আমার লাশ পচে গন্ধ বের হবে। আজ আমার মাথা ব্যথাটা একটু বেশি লাগছে। সব কিছু কেন জানি না আমার কাছে অন্ধকার লাগছে। হাতের কাছে ডায়েরির পৃষ্ঠাটা কাছে টেনে নিলাম আর লিখতে শুরু করলাম। বাবা, মা, বিশ্বাস করো, নুসাইবার মৃত্যুতে আমার কোনো হাত ছিল না। ওটা একটা আকম্পিক ঘটনা ছিল। তোমরা ওকে যতটা না ভালোবাসতে, আমি তার থেকে বেশি ভালোবাসতাম। ও তো আমার চোখের মনি ছিল। আমি কি করে ওকে... আর হ্যাঁ বাবা, ওই মেয়েটাকে আমি কিছুই করিনি। তোমরা কেন বুঝো না?
তোমরা তো জানো আমি কারোর সাথে কথা বলি না, তাহলে আমি কেন এমন একটা খারাপ কাজ করতে পারি বলো? তোমরা আমাকে মারতে, তাতে আমার কোনো কষ্ট ছিল না, কিন্তু যখন থেকে আমার সাথে কথা বলা অফ করে দিলে তখন থেকে আমার খুব কষ্ট হয়। আমার মনে হয় আমি চিৎকার করে বলি যে আমি কিছু করিনি, কিন্তু বলতে পারি না। জানি আমার কথা কেউ বিশ্বাস করবে না। আমার না খুব ইচ্ছে করতো যে তোমাদের সাথে এক টেবিলে বসে খাই, আমার ভাই বোনের সাথে কথা বলি, খাইয়ে দেই, কিন্তু ওরা তোমাদের ভয়ে আমার সাথে কথা বলতো না। আম্মু যখন নাদিয়াকে খাইয়ে দিত তখন আমার খুব ইচ্ছে হতো যে আমিও আম্মুর হাতে খাবো। আমিও তো তোমাদের ছেলে, তাহলে আমি যতই দোষ করি তাতে তোমরা আমাকে এত অবহেলা করো কেন? আমি আজ কিছু না করেও আজ একটা বড় অপরাধী। আব্বু, তোমরা যখন আমার বোনের খুনি বলো তখন না আমার মরে যেতে ইচ্ছে করে। সেদিন আমাকে কেন জেলে দিলে না? তাও তো আজ আমাকে এত অবহেলা সহ্য করতে হতো না। জানো আব্বু আম্মু, আমি আর কাঁদলে চোখ দিয়ে পানি পড়ে না, মনে হয় আমার চোখের পানি শেষ হয়ে গিয়েছে। আমাকেও তোমাদের ছেলের মতো ভালোবাসতে পারো না? সেদিন যদি আমি খুন হতাম তাহলে আজকেও তোমরা খুন হতে, হয়তো আমার থেকেও বড় খুন। আমার জন্য কি তোমাদের চোখে একটু পানি আসে না? আমার খুব দেখার ইচ্ছা যে আমার জন্য তোমাদের চোখে পানি আসছে। আমার জন্য তোমাদের যদি এরপরও চোখে পানি না আসে তাহলে পৃথিবীর সকল মা বাবা তাদের সন্তানের প্রতি ভালোবাসা মিথ্যা হয়ে যাবে। আমার না অনেক কষ্ট হচ্ছে, মাথাটা অনেক ব্যথা করছে। আমার কি ভাগ্য যে আজকে আমি মরতে বসেছি, কিন্তু তোমরা কেউ নেই আমার পাশে। আমার না তোমাদের সাথে অনেক কথা বলতে ইচ্ছে করছে, তোমাদের দেখতে মন চাচ্ছে। কি করব? আমি এতটাই অসহায় যে শেষবারের মতো তোমাদের সাথে কথা বলতে পারছি না, আর মনে হয় থাকবো না এই নিষ্ঠুর পৃথিবীতে। আব্বু আম্মু, আমার শেষবারের মতো একটা কথা রাখবে? আমার কবরটা আমার ছোট বোনের পাশে দিও। এই পৃথিবীতে আমার কেউ আপন ছিল না, কিন্তু যদি পরকালে আমার ছোট বোনটাকে আমার কাছে পাই, আর যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে মাফ করে দিও। ইতি, তোমাদের অবহেলিত ছেলে তানভীর। আর হ্যাঁ, আমার কবরের পাশে গিয়ে একটু কেঁদো। হঠাৎ করে হাতের কলমটা ছুটে গেল আর এক ফোঁটা পানি চিঠির ওপর পড়ল, সাথে একটি নিষ্পাপ মুখ। সবাইকে ছেড়ে না ফেরার দেশে আজ আমি পাড়ি জমিয়েছি। আমি আর কখনো ফিরে আসবো না এই নিষ্ঠুর পৃথিবীতে। বিশেষ শিক্ষণীয় কথা, আসলে আমরা সময় থাকতে মানুষ চিনতে ভুল করি, আর সময় ফুরিয়ে গেলে তার জন্যই কান্না করি। এটাই আমাদের সবচেয়ে বড় মহাভুল। কেননা আমরা সময় থাকতে মানুষ চিনতে পারি না, কিংবা কারো সম্পর্কে কোনো কিছু না জেনেই তাকে ভুল বুঝি। তাই আপনাদের কাছে অনুরোধ, সময় থাকতে সঠিক মানুষ চিনতে শিখুন, আর কারো সম্পর্কে সঠিক না জেনে না শুনে তাকে ভুল বুঝবেন না, বরং তাকে আপনি আরও ভালো করে বিশ্লেষণ করুন। তাহলেই আপনি সঠিক মানুষ চিনতে পারবেন। আর তা না হলে সামান্য ভুলের কারণে তার জন্য আপনি ভবিষ্যতে কান্নাও করতে পারেন। কথাগুলো যদি ভুল হয়ে থাকে তাহলে দয়া করে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাদের আজকের গল্পটি অনেকটাই অন্যরকম ছিল। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, হয়তোবা অনেকের কাছে ভালো লাগেনি। তো যাই হোক, আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্পতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।